হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে আমরা জানবো ইলিয়েটিস সম্পর্কে কেস টেকিং স্যার ডাক্তার রবিন বর্মনের কাছ থেকে। স্যারের আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য কিছু মানসিক লক্ষণ সম্বলিত একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটির সঠিক উত্তরটি, সঠিক ঔষধটি কী হবে তা আপনারা কমেন্টে জানাবেন। তো প্রশ্নটি হচ্ছে, জীবন ধারণে অনিচ্ছা, সদাই বিমর্ষ, মনের তেশূন্য, জ্ঞান বুদ্ধিহীন, নির্জন স্থানে বাস করতে ইচ্ছা, মনে করে সে কোনো উচ্চ সংসর্গে থাকবার অযোগ্য, কাঁধে। আর এক প্রকার লক্ষণ, রোগী ভাবে তার দেহ কাচের মতো কোনো ভঙ্গপ্রবণ পদার্থের দ্বারা নির্মিত, সহজে ভেঙে যাবে, সেজন্য কোনো লোককে কাছে আসতে দেয় না। পেটের ভিতর যেন কি একটা জীব নড়তেছে, আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে কোনো স্বর্গীয় শক্তির দ্বারা পরিচালিত, কতগুলি বিদেশি লোক তার পাশে দাঁড়িয়ে আছে। তো চলুন আমরা স্যার ডাক্তার রবিন বর্মনের আলোচনায় যাই ইলিয়েটিস সম্পর্কে কেস টেকিংয়ে। ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি হোমিওপ্যাথদের কাছে আরেকটি বড় চ্যালেঞ্জ। 13 বছরের বাচ্চাটি একজন স্কুল শিক্ষকের বাচ্চা। এই হচ্ছে আমাদের মাস্টারমশাই, স্কুল শিক্ষক, মুর্শিদাবাদের একটি স্কুলের শিক্ষক উনি। কিন্তু ছেলেকে নিয়ে খুব সমস্যায় পড়েছেন ভদ্রলোক। 13 বছরের বাচ্চা, এর পেটের গোলমাল মানে হিস্ট্রিটা জানলাম, হঠাৎ একদিন রাতে পেট ব্যথা আরম্ভ হয়েছিল, মারাত্মক পেট ব্যথা, তার সাথে বমি। ভয়ঙ্কর অবস্থা না হলে তো রাত্রিবেলা মাঝরাতে কেউ হাসপাতালে দৌড়ায় না। এত পেট ব্যথা, এত বমি, উনি বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে গেলেন, কমিয়ে বাড়িতে আনলেন, কিন্তু অ্যাকিউট ডিজিজের মতন পুরো সেরে গেল না, চলতেই থাকলো প্রবলেম, বমি, পেট ব্যথা, চেহারা খারাপ হতে থাকলো। তারপরে বোধহয় অ্যাপেলোতে আনলেন, তারপর বহরমপুরে কি হসপিটালে না প্রাইভেট ডাক্তার, বহরমপুরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে নিয়ে গেলেন। তারপর ওখানে চিকিৎসা করেও 8 বার ওষুধ খাওয়ার পরেও কোনো রেজাল্ট আসলো না। তখন উনি কলকাতার অ্যাপেলোতে নিয়ে আসলেন। কলকাতার অ্যাপেলো বলল ক্রাউন্স ডিজিজ আক্রান্ত, আপনি তারপরে হায়দ্রাবাদ চলে গেলেন, ওরা চিকিৎসা করলো। তখন আমরা আবার হায়দ্রাবাদে নিয়ে গেলাম ইআইজি হসপিটালে। সেখানে ওরা আবার সমস্ত টেস্ট করালো, করার পরে মেডিসিন দিল, মেডিসিন নিয়ে আসার পরে ওকে 3 দিন খাওয়ানোর পরে আবার ভীষণ যন্ত্রণা, বমি শুরু হয়ে গেল। তখন ওকে আবার অ্যাপোলোতে নিয়ে আসলাম, অ্যাডমিশন করালাম। অ্যাডমিশন করে ওরা বললো যে এখন ওই ইন্টেস্টাইন নাড়িটা ও শুকিয়ে যাচ্ছে, ওকে থেরাপি দিতে হবে, তাই না, বায়োলজিক্যাল থেরাপি। ওরা ইনফিডার শুরু করে দিল। তারপর তো 4টে ডোজ পড়ে গেল। এই পরিস্থিতি কখনো কমছে, কখনো বাড়ছে, ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে, খেতে পারছে না। লাস্ট অ্যাপোলোতেই চিকিৎসা হয়েছে বা সেই ওষুধই চলছে এখন। এবং গত 7 দিন আগেও ওরা বায়োলজিক্যাল দিয়েছে থেরাপি। এই হলো হিস্ট্রি। বন্ধুরা শুনলেন সবাই, হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা। রাত্রেবেলা মারাত্মক ব্যথা আরম্ভ হয়, উনি চলে গেছিলেন হসপিটালে লোকাল, তারপরে চলতেই থাকলো। উনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারকে দেখালেন বহরমপুর শহরে, তাতে ইম্প্রুভমেন্ট না হয় উনি কলকাতায় চলে আসলেন অ্যাপেলো হসপিটালে। অ্যাপেলোতে খুব একটা উন্নতি না হওয়ায় উনি এশিয়ান গ্যাস্ট্রোতে চলে গেলেন, হায়দ্রাবাদ, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস মেডিকেল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কিন্তু ওখান থেকে ওষুধ নিয়ে বাড়ি আসার কয়েকদিন পরেই আবার যা তাই আরো ডবল বেগে পেট ব্যথা আর বমি আরম্ভ হলো। তখন তো হায়দ্রাবাদে বারবার যাতায়াত করা যায় না, উনি বাধ্য হয়ে আবার অ্যাপেলোতে নিয়ে গেলেন, অ্যাপেলোতে ভর্তি করলেন। অ্যাপেলোতে ভর্তি করে ওরা চিকিৎসা আরম্ভ করলেন। সেই চিকিৎসায় ওদের ফর্মুলায়, ওদের প্রেসক্রিপশনে চিকিৎসা চলছে, কিন্তু বাচ্চা সুস্থ হতে পারছে না। এই অবস্থায় বাবা মা উদ্বিগ্ন হয়ে আমার খবর পেয়ে আমার কাছে এসেছে। এই তো হলো গল্পটা, এই হলো হিস্ট্রি। এখন এই বাচ্চাকে আমি সুস্থ করে দেবো। অ্যান্ড দিস ইজ এ
another challenge. Again, a challenge to us, challenge to homeopaths, challenge to survive the homeopaths in this rivals war. বাচ্চা, তোমার নাম বলো। আমার নাম নাইম খন্দকার। তুমি কোথায় থাকো? আমি থাকি মুর্শিদাবাদ জেলার আমতলা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তুমি ক্লাস 7 পড়ো। তুমি 5 আর 5 যোগ করো। 5 আর 5 যোগ করলে 10। 10 আর 10। 10 আর 10 20। তাড়াতাড়ি বলবে। 20 20, 40 40, 80 80, 160 আর 160, 160 আর 160 যোগ করলে কত হয়? 320। এত দেরি হচ্ছে কেন? 320 আর 320, 640 আর 640, 1800। ঠিক করে বলো, কি করতে হবে তোমাকে? 640 আর 640 আছে। তোমাকে তো দুটো 600 তো পারবে। দুটো 600 আর 600 যোগ করে একটা সাইডে বসাও, দেখো না কত হলো। আর দুটো 40 যোগ করো না, এবার দুটো একসঙ্গে যোগ করে দাও না। এতখানে এত ভাবনা চিন্তা কি করতে হচ্ছে? আমার একবারে যদি হটপট হয়ে যায়, তাহলে আমি দুটো 600কে এক জায়গায় করে রেখে দিই, আর দুটো 40কে করে রেখে দিই, এবার দুটোকে জোরে দিই। আকাশে পাখিগুলি উড়িতেছে, ইংরেজি বলো। The bird is flying. আমি পাখিগুলি বললাম, তুমি বার ইজ বললে। The birds are flying. ফ্লাইং ইন্দা হবে না তো। এটা টেস্ট করছিলাম, মেরিট টেস্ট। তার কারণ মাই সিলেকশন অফ মেডিসিন ইজ ফসফরাস। দেখছিলাম কতটা ইন্টারেস্ট আছে, অতটা লেভেল পাওয়া গেল না বটে, কিন্তু তার মানে যে ফসফরাস দেবো না তা নয়। জিজ্ঞেস চিকেন করেছে আমাদের একজন জুনিয়র ডাক্তার, টিউবারকুলোসিসের পক্ষপাতী হয়েছিল, কারণ ও ট্রাভেলিং ডিডিআর আছে, বেড়াতে বাচ্চাটি ভালোবাসে, চেহারা আছে এরকম, এবং বংশে টিবি পাওয়া গেছে, বাবার দিকে টিবি ছিল, কুকুরের ভয় আছে, ফিয়ার অফ ডগস, এইগুলো চিন্তা করে ও টিউবারকুলোসিস নাম ভেবেছিল। লিন থিন চেহারা, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস। কুকুরের ভয় পাও, ফিয়ার অফ ডগস। বেড়াতে খুব ভালোবাসো। কোথায় বেড়াতে গেছো? বেড়াতে এখন পর্যন্ত কোথাও যায়নি, ক্ষেত্রে জন্য হায়দ্রাবাদ আর কলকাতায় এই দুটো বেড়ানো। কিন্তু যেখানে যাও তোমার খুব ভালো লাগে এবং যেতে ইচ্ছা করে নিত্য নতুন জায়গায়। তো কিবার করে নাম কিছু সিমটম আছে। তো সেজন্য আমাদের একজন ডাক্তারবাবু টিউবারকুলোসিস নাম চয়েস করে রেখেছে। আরেকজন সালফারের কথা বলছে, কারণ ওর স্কিন ডিজিজ ছিল এবং এখনো আছে, চুলকায়। এখন কোথায় আছে? তারপরে এইসব জায়গায় চুলকে দাগ হয়ে গেছে। ইয়েস, টিউবারকুলোসিস নামের আরেকটা সিমটম ছিল বা আছে, সেটা বাবা মায়ের অত্যাধিক আদর দেওয়ার জন্য, একমাত্র সন্তান, টাকা পয়সার খুব একটা ঘাটতি নেই, তো যখন যা চাইতো টাকা পয়সা নিত, না দিলে রাগ করতো, ভাঙচুর করতো। এই অ্যাগ্রেসিভ মনোভাব ইজ অলসো সিমটম অফ টিউবারকুলোসিস। সো টিউবারকুলোসিস নামের অনেক সিমটম আছে। মেন্টাল অ্যাগ্রেসিভনেস, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস, ফিয়ার অফ ডগস, ট্রাভেলিং মেন্টালিটি। কিন্তু তবে এই মুহূর্তে টিউবারকুলোসিস নাম্বার দিয়ে আমি ফসফরাসকে চয়েস করতে চাইছি। সালফারের সিমটম আছে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ফিজিক্যাল মেকআপ, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে,
শীত গরমের মধ্যে কোনটা তোমাকে বেশি কষ্ট দেয়? গরম। গরম বেশি। সো সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন মে বি। তবে আমি টিউবারকুলিনাম ফসফরাস দিতে চাইছি এই কারণে, ফ্রম দ্য ভেরি বিগিনিং দেয়ার ইজ হিস্ট্রি অফ ভমিটিং। ক্যালকেরিয়া কার্ব, ফসফরাস, ভমিটিং এর সাথে একটা সম্পর্ক থাকে। নাম্বার 1, দ্য পিকুলিয়ার সিমটম, বাঙালি ছেলে কিন্তু মাছ পছন্দ করে না। অ্যাভারশন টু ফিশ, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ ফসফরাস। মাছ তুমি ভালোবাসো কি বাসো না? মাছ একবারে খেতে পারি না। কেন? কারণটা জানতে পারি? কারণ মাছ আমার খেতে মন চায় না। খেতে মন চায় না। ফিশ অ্যাভারশন টু ফসফরাস। তো মাছ খেতে চায় না, ফিশ অ্যাভারশন টু ফসফরাস, ভমিটিং ফ্রম ভেরি বিগিনিং ফসফরাস, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল খেতে ভালোবাসে, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয় পায়। অন্ধকারে ভয় পাও? অন্ধকারে ভয় পায়। মেন্টাল রেস্টলেসনেস, মানসিক অস্থিরতা আছে, চুপচাপ এক জায়গায় থাকতে পারে না। তো গ্রেট মেন্টাল রেস্টলেসনেস। অ্যান্ড অ্যানাদার সিমটম, ফসফরাস অ্যাক্টস ওভার দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। পুরো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্টমাক, ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম, টোটাল ট্র্যাক্টের উপরে ফসফরাসের স্পিয়ার্স অফ অ্যাকশন আছে। অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম ইজ এমাসিয়েশন। তার বাবা বলছে বারবার চেহারা খারাপ হয়েছে। কত ওজন কমেছে মনে হয়? 13 কিলো ওজন কমেছে। তা তো অনেক মোটা ছিল। তো ট্রেমেন্ডাস লস অফ ওয়েট। ওয়েট খারাপ হতে থাকে, চেহারা খারাপ হতে থাকে। ফসফরাস বলছে ইভেন স্কেলিটন হয়ে যেতে পারে চেহারা খারাপ হতে হতে। এমাসিয়েশন এক্সট্রিম হতে পারে, এমাসিয়েশন র্যাপিড হতে পারে, ইজ রিডিউসড অলমোস্ট টু এ স্কেলিটন। অলমোস্ট টু এ স্কেলিটনও হয়ে যেতে পারে। ফসফরাস দ্রুত চেহারা খারাপ করতে পারে, এমনকি স্কেলিটনও করতে পারে। ফসফরাসের ভমিটিং ইজ এ প্রিডোমিনেন্ট সিমটম। ফসফরাসের অ্যাভারশন টু সুইটস, ফসফরাস ফিয়ার অফ ডার্কনেস অ্যান্ড থান্ডারস্টর্ম, ফসফরাস ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ফসফরাস স্ট্রং অ্যাভারশন টু ফিশ, ফসফরাস মেন্টালি ট্রেমেন্ডাস রেস্টলেসনেস। So my choice of medicine is phosphorus. So let's prescribe phosphorus 0/1, 0/2, etc. আমি বিশ্বাস করি এই একটি মাত্র ওষুধে এই বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। এত কিছু চিন্তা ভাবনা করার দরকার ছিল না। আমি বারবারই বলেছি, এদের খাজনার থেকে বাজনা বেশি। এরা ক্যানস্তারা বাজাতে, টিন বাজাতে বেশি ব্যস্ত। রোগীর ভিতরে প্রবেশ করতে পারে না, রোগীর অন্তর্নিহিত সিমটমস অনুধাবন করতে পারে না। বাচ্চাটা আদুরে বড় হয়েছে, টাকা পয়সার কোনো হিসাব নিকাশ রাখতো না। যখন যা টাকা দরকার ও টাকার থলি থেকে, জায়গা থেকে বের করে নিজেই নিয়ে চলে গেছে, যা শুনলাম। এবং নিজের ইচ্ছা মতো আজে বাজে জিনিস। বাচ্চারা কি খায়? বাচ্চারা তো বাইরে ভালো জিনিস কম খায়। ওই প্যাকেট, চিপ, চানাচুর, টিফিনের সময় গেটে বসে নোংরা জিনিসপত্র, এইরকম প্যাকেটের পর প্যাকেট খেয়ে ওর ইন্টেস্টিন ইনফ্লামেশন হয়েছে। এবং সেটাই রিপোর্টে ধরা পড়েছে ইলিয়াইটিস। ইলিয়াম মিন্স মাউথ ক্যাভিটি, ইসোফেগাস, স্টমাক, ডিওডেনাম, জেজুনাম, অ্যান্ড লাস্ট পোর্শন, টার্মিনাল পোর্শন ইজ ইলিয়াম। ইলিয়াম ফুলে গেছে। কোনো ঘা হয়নি, কিছু হয়নি, অথচ গায়ের জোরে বলে দিল ক্রনস ডিজিজ হয়েছে। ক্রনস ডিজিজ হয়। পরীক্ষায় পরিষ্কার বলছে এ কেস অফ ইলিয়াইটিস, এ কেস অফ ডিস্টাল ইলিয়াইটিস। ক্রনস ডিজিজ বলেনি। ক্রনস ইলিয়াইটিস নট ইন কমপ্লিট রিমিশন। সো ইলিয়াইটিস, ইনফ্লামেশন অফ দ্য ইলিয়াম, এইটাই ওর রোগ, ইলিয়াম। এখন ওই খাবার দাবার বন্ধ করতে হবে। ফ্রুট জুস বেশি খাবে, মৌসুম্বি রস, বেদানা রস, ডাবের জল, এইসব খেতে হবে বাচ্চা। বাইরের প্যাকেট, চানাচুর, চপ,
কাটলেট, মোগলাই, লুচি, পরোটা, রাধাবল্লভী, আলুর দম, ফুচকা, আলু কাবলি, এইসব থেকে তোমার জিভকে নিরসন করতে হবে। ভালো খাবার খেতে হবে, ফল খেতে হবে। মাংস এখন একেবারেই দেওয়া যাবে না, তার কারণ মাংস হজম করতে ইন্টেস্টিনের লোয়ার পার্টগুলো কাজ করে। এরা অসুস্থ, এরা দুর্বল, এরা এখন মাংসকে চেপে 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 রস বের করতে গেলে যে খাটুনি পরিশ্রম করতে হবে তা করতে পারবে না। না পারলেই তোমার ব্যথা আরম্ভ হবে, তোমার বমি আবার আরম্ভ হবে। তাই মাংস, ডিম এগুলো স্ট্রং প্রোটিন ফুড এখন একদম দেওয়া যাবে না। এখন শুধু ছোট ছোট মাছের ঝোল খাবে, জ্যান্ত টাটকা মাছের ঝোল, ছোট 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 মাছ, তেলাপোনা, তেলাপিয়া, এইসব খেতে হবে, ট্যাংরা, কই, আর গ্রিন ভেজিটেবল, সবুজ তরকারি বেশি খেতে হবে। আর দুবেলা খাওয়ার পর আধ ঘন্টা 1 ঘন্টা পরে ফল খেতে হবে, মৌসুম্বি রস, বেদানার রস, ডাবের জল, এইসব তোমাকে খেতে হবে। আর প্যাকেটের খাবার তুমি কি খাবে? আর এসব খেয়ে তুমি যে সর্বনাশ করেছো, এই জন্য দায়ী কে? না, বলো আমার বাবা মা। কারণ আমি যে যারে টাকার ভান্ডার থেকে টাকা নিয়ে গেছি, তারা আমাকে কেউ বাধা দেয়নি। বিদ্যাসাগরের ছোট গল্প আমরা পড়েছিলাম, সেই মাসি ছেলেটি কি নাম, যে টাকা চুরি করে করে আনতো আর মাসি নিজে নিত। তারপর যখন তার শাস্তি হলো, তখন মাসিকে ডেকে কানটা কামড়ে তুলে নিল, বল তুমি তো আমাকে এই কাজে বাধা দিয়েছে। এবার মা ওকে সমানে টাকা দিয়েছে। ছেলে কি খাচ্ছে, বাইরে কি করছে দেখার কোনো নাম। বাচ্চাদের যদি কবজার মধ্যে না রাখা যায়, ওরা বোঝে না, ছেলে মানুষ আজেবাজে খেয়েছে, খেয়ে খেয়ে ইলিয়াইটির রোগটা করেছে। ওই সময় টাকা না দিলে, বাইরের আজেবাজে দুষ্প্রাপ্য নোংরা খাবার না খেলে ওর এই রোগটা হতো না, এই ভোগান্তি হতো না। আজকের যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে, আজকের যে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টারে যেতে হচ্ছে, আজকের যেই অ্যাপোলো হসপিটালে দেখাতে হচ্ছে, আজকের এই দুর্দশা, আজকের যেই পরিশ্রম, দৌড়াদৌড়ি, ছুটোছুটি, মানসিক টেনশন, অ্যাংজাইটি, উৎকণ্ঠা, ওয়ারিনেস, এর কোনো প্রয়োজন ছিল না। বাচ্চাটাকে যদি কন্ট্রোলে রাখা যেত, বোঝানো যেত, আজেবাজে খাবার না দেওয়া। এখনো সময় আছে, 1 2বারের ওষুধে আমি সুস্থ করে দেবো। শুধু আপনাদেরকে সাবধান হতে হবে যেন বাচ্চা বাইরের আজেবাজে জিনিস না খায়। আবার বলছি, মাংস, ডিম এই এখন দেবেন না। ফলের রস খাবে, সবুজ তরকারি, ঝিঙে, ঢ্যাঁড়স, লাউ, এই সমস্ত খাবে হালকা রান্না করে। আর ছোট ছোট চারা পোনা খাবে, চারা মাছ খাবে, ছোট মাছ খাবে, জ্যান্ত মাছ খাবে। 1 2বারের ঔষধে বাচ্চা সুস্থ হবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা, ফেসবুক বা ইউটিউবে যারা ভিডিওটি পর্দা দেখছেন, তারা ভিডিও নাম্বার খেয়াল রাখুন। এটা আর একটা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এই বাচ্চা 1বারের ওষুধে কি 2বারের ওষুধে আমি সম্পূর্ণ সুস্থ করে দেবো। এবং আর একবার প্রমাণিত হবে যে হোমিওপ্যাথি সেই সব রোগীদের জন্য যার আর নেই কোনো গতি, তার জন্যই হোমিওপ্যাথি। যারা হোমিওপ্যাথির নামে নাক ছিটকান, নাক কোচকান, যারা সমালোচনা করেন, যারা মূর্খের স্বর্গে বসবাস করেন, অজ্ঞতায় যাদের উপহাসের একমাত্র হাতিয়ার বা মূলধন, তাদেরকে এই ভিডিওটি আমি আর একবার দেখিয়ে দেবো, যাতে এই বাচ্চা একবারের পরের বার এসে বাবা বলবে ইট ইজ গ্যারান্টেড। যদি হোমিওপ্যাথি অঙ্কের মতন, ম্যাথামেটিক্সের মতন সত্য হয়, তাহলে এই বাচ্চা একবারের ফসফরাসে সম্পূর্ণ সেরে যাবে। I do believe strongly, firmly and confidently, my friends.